বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। প্রতিদিন আপনাদের নতুন কিছু তথ্য, নতুন কিছু চমৎকার উপস্থাপন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো উদ্যোগ বা সম্ভাবনার কথা আমরা আপনাদের জানাই না, যে সম্ভাবনাগুলো সরাসরি আমাদের কোনো না কোনোভাবে জীবনকে প্রভাবিত করে। তা হচ্ছে মন প্রফুল্ল রাখা হোক, কিংবা জাতি গঠনে সহায়ক হোক, কিংবা অন্যকে উদ্বুদ্ধ করবার মতো হোক, যেমনই হোক নতুন কিছু আমরা আপনাদের জানাবার চেষ্টা করি, তাই তো? একদম। এবং সেই ধারাবাহিকতায় আজকে যাকে নিয়ে কথা বলবো, খুব ছোট করে পরিসরে শুরু হয়েছিল তার যাত্রা, তার মাঝে অনেক চড়াই উতরাই তাকে পার হতে হয়েছে, এবং আজকে তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে তিনি বলতে পারেন তার চারপাশে যে পৃথিবীটা সেটা আসলে খুব মজার, কারণ তিনি মজার স্কুলের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক। আমাদের অতিথি আরিয়ান আরিফ। আরিয়ান আরিফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গুড মর্নিং। গুড মর্নিং। আপনাকে প্রথমে শুভ সকাল, এবং জানতে চাই যে আপনার আসলে সকালটা কিভাবে শুরু হয়? আমি এটা সব থেকে যে লাইনটা মাঝে মাঝে, বিশেষ করে যখন খারাপ সময় হয় বা রেগুলারলি মনে করি যে আমি ঘুম থেকে উঠলে 2300 শিশু আজকে ভালো একটা দিন কাটাবে, এটার মোটামুটি একটা প্রাথমিক আস্থা পাওয়া যায়। যদিও সবকিছু আসলে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেখেন, তবুও একটা উসিলা যদি হয় ওইটা, তো অবশ্যই আমার সাথে একটা বিশাল টিম আছে, কিন্তু দিন শেষে ওটা হয় যে এতগুলো শিশু আসলে আরও একটা ভালো দিন কাটানোর সুযোগ পায়। সো ওইভাবে বলতে গেলে শিশুদের কথা ভেবে দিনটা শুরু হয়। মজার স্কুল যখন শুরু হয়েছিল 2013-তে, রাইট, মানে কি ভাবনা থেকে আসলে মজার স্কুলের যাত্রা? আচ্ছা, ভাবনাটা খুব সিম্পল ছিল। মানে আমি টুকটাক বই পড়তে ভালোই পছন্দ করি। আমার একটা ভালো ওই সুযোগ একটু বলে রাখি যে আমার ভালো একটা বইয়ের সংগ্রহ আছে নিজের ব্যক্তিগত কাছে। আমি 71-এর দিনগুলোই পড়তে পড়তে মনে হয়েছে যে 19 বছরের রুমি দেশের জন্য জীবন দিতে পারে। সো আমার তখন 21 বছর বয়স, তো আমার মনে হলো যে আমি আসলে দেশের জন্য কিছু করতে পারি কিনা। তো এখন যেহেতু যুদ্ধ না, আমাকে গেরিলা যোদ্ধা হইতে হবে না, লাইফ রিস্ক নাই, স্বাধীন দেশে বরঞ্চ আর একটু বেটার বাংলাদেশকে কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে ক্ষুদ্র অবদান রাখা যায় কিনা। সো ওইখান থেকেই মূলত পথশিশুদের নিয়ে ভাবা, কাজ শুরু করা, তারপরে এই পর্যন্ত আসা। খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই এটা একটা চমৎকার বিষয় যে আপনি পথশিশুদের নিয়ে কাজ করছেন। সোসাইটির থেকে কোনো মন্তব্য, নেতিবাচক মন্তব্য যখন কাজ করতে শুরু করেছিলেন, কারণ করবার মতো তো অনেক কিছু ছিল, এইভাবে ঠিক কেন করতে গেলাম আর কি? আমাদের সোসাইটিতে অনেস্টলি বললে কোন কাজটাকে আমরা খুব বেশি উৎসাহিত করি না, আমাদের তো সবকিছু নিয়ে একটা নেগেটিভ টোন থাকে, কিন্তু তারপর তো আমাদের এগিয়ে যেতে হয়। আর আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি, আমাদের এই কাজটা তো সোসাইটিতে আসলে এত শত বছর পরও আসলে কোনো রিকগনাইজেশন নাই বা ফার্স্ট চয়েস না বেসিক্যালি। সো বাধা তো অবশ্যই আছে। আমার মনে হয় প্রচলিত আমরা যারা বা ক্যারিয়ার শুরু করি, যে পথেই করি না কেন, যতগুলো বাধা ফেস করি, আমাকে আসলে সিমিলার ওই সব বাধাগুলো, নেতিবাচকতাগুলো ফেস করতে হচ্ছে। তবে আমি বলবো যে নেতিবাচকতার থেকে পজিটিভ সাপোর্টটাই বেশি ছিল। হয়তোবা প্রকাশ্যে না হোক, ফেস টু ফেস দেখা হলে উৎসাহটা বেশি পেয়েছে, দেখেই তো আসলে 13 বছর এখনো কাজ করতে পারছি। বাহ, চমৎকার। এটা নিঃসন্দেহে আসা জায়গা নিয়ে একটু জানতে চাই, কত সংখ্যক শিশুর জীবনকে ছুঁয়ে দেখবার সুযোগ হয়েছে? ওকে, আমরা যদি 13 বছরে বলি, সংখ্যাটা অনেক বেশি, প্রায় 10 লাখের বেশি, সেটা একক নাম্বারে। বাট আমরা রেগুলার বেসিসে এখন 2350 মানে 2350 জন শিশুর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। এর ভিতরে আবার দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যারা হচ্ছে ফর্মাল এডুকেশন পায়, লাইক আমরা যেভাবে পড়ছি, সরকার বই দেয়, স্কুলে পড়ে, স্কুলের যে রুলস ওটা মেনে চলে, এরকম আমাদের 5টা স্কুল আছে এখন। সো এর বাইরে আমাদের কিছু স্কুল আছে এটা নন ফর্মাল, মানে লাইক আপনি ধরেন কমলাপুর যদি যান, বৃহস্পতিবার দেখবেন আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত আমরা পড়াচ্ছি 2 ঘন্টা, বাট এর 1 ঘন্টা আগে পরে গেলে ওইখানে যে স্কুল ছিল বা এরকম কোনো অস্তিত্ব নেই, যেটা আমরা অনানুষ্ঠানিক শিক্ষা বলি। তো ওই হিসাবে এখন 2350 জন শিশু আমাদের। সেক্ষেত্রে একটু জানতে চাই যে অনানুষ্ঠানিক স্কুল যেগুলো, এগুলো পরিচালনা করতে যে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? কারণ খুব স্বাভাবিকভাবে এখানে ফ্লোটিং অনেকেই থাকে, অনেকের অনেক রকম উদ্দেশ্য পথে ঘাটে থাকে, যারা চায় না আসলে শিশুরা শিক্ষিত হোক, কারণ তাহলে তাদের দিয়ে অন্যায্য কিছু করানো যাবে না, এরকম প্রতিবন্ধকতা দেখেছেন? একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি এতদূর ভেবেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনি সরাসরি ফিল্ডে কাজ করেন না, তারপর অনেক কিন্তু এই বন্ধু ভাবতে চায় না। সো আমরা যখন ফিল্ডে কাজ করি, এটা বড় চ্যালেঞ্জ যে কোনো না কোনো জায়গায় কারো না কারো যোগানে আসলে ব্যাঘাত ঘটে। এই শিশুদেরকে যারা ভিন্নভাবে মিসইউজ করতে চায়, তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটে। আমাদের সাথে 2-3 ঘন্টা থাকে, সে তো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হইতে পারে না, তাকে ভিন্নভাবে ইউজ করা যায় না, কারণ সে ওই সময়টা পড়াশোনা বা আমাদের সাথে ইনভলভ থাকে। ওই ক্ষেত্রে আমাদের কিছু বাধা থাকে। সো আমরা যেহেতু এই বিষয়টা জানি, আমরা ধৈর্যের সাথে ফেস করি। আমরা চেষ্টা করি ওই দিকে ফোকাস না দিয়ে শিশুটাকে ফোকাস দিতে। তো সে আমার সাথে যতটা বেশি ইনভলভ থাকে, সো আদার সাইডে কি হচ্ছে ওইটা আমাদের দিকে আসলে অত বড় আকারে আসে না। হ্যাঁ, আমরা বাধা পাই, সেটা আমাদের মতো করে আমরা আসলে সমাধানও করি খুব স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে থেকে আপনারা এই সাপোর্টটুকু পান? আমরা যদি বলি 2015 সালে একটা ইনসিডেন্ট ছাড়া আমরা এখনো পর্যন্ত প্রশাসনে যারা ছিল
আমাদেরকে ওইভাবে বাধাগ্রস্ত করেনি। সাপোর্ট করছে কিনা? আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে আমাদের ভালো কাজ করতে কেউ যদি বাধা না দেয় তাহলে ওটাই সাপোর্ট, আলাদা করে সাপোর্টের প্রয়োজন নাই। এটা কিন্তু অনেক বড় একটা কথা, যদি আমার কোনো একটা কাজ করতে যদি আমি বাধা না পাই তাহলে সেটাই হচ্ছে সাপোর্ট, আর বাড়তি করে সাপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু ফর্মাল এডুকেশনের সেখানে কথা আসছে, এখন কোন কোন ক্লাস পর্যন্ত স্টুডেন্ট? ওকে, এইটা হচ্ছে আজকে সকালের সব থেকে ভালো নিউজ হতে পারে যদি বাকিটা কেউ শুনে। সেটা হচ্ছে যে আমরা 13 বছর আগে 10 জানুয়ারি স্বপ্ন দেখেছিলাম যে আমাদের এই পথে থাকা শিশুরা একসময় এসএসসি পরীক্ষা দিবে, যেটা কিন্তু নিয়ারলি ইম্পসিবল। শুনতে খুব মজা, কেন? কাজ ওর বার্থ সার্টিফিকেট নাই, ওর ফ্যামিলিতে সেকেন্ড কেউ নাই যে পড়তে উৎসাহিত করতে পারে, ওর একটা পড়ার টেবিল নাই, ও পড়ে কি করবে এটা জানে না, পড়লে আদৌ লাইফ চেঞ্জ হয় এটা শুনে গল্পের মতো টিভিতে দেখে, আমাকে দেখে যে হ্যাঁ এই ভাই এত সুন্দর করে কথা বলে, মেবি উনি শিক্ষিত, কিন্তু ওইখানে যায় কিভাবে? এইটা কিন্তু ওকে বলার কেউ নাই। সো আমাদের সেই প্রথম ব্যাচ এবছর এসএসসি পরীক্ষা দিবে। কতজন শিক্ষার্থী আছে? আমাদের 39 জন পরীক্ষা দিবে। এই 39 জন সমাজের 39টি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে এবং তাদের সফল কৃতকার্য হওয়ার প্রত্যাশা করছি, কারণ তারা হয়তো আরো 3900 শিশুকে কোনো না কোনো ভাবে সরাসরি অনুপ্রাণিত করতে পারবে। আমি একটু ছোট করে অ্যাড করতে চাই, এরা কিন্তু মাঝখান থেকে আসা না। 13 বছর আগে যে শরিয়াটা আমাদের এখানে শিখছে, কটা আমাদের এখানে শিখছে, সিঙ্গেল পারসন ছিল না। ইভেন যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে প্রজেক্ট ভিত্তিক আমি বলতেছি, তারাও অনেকে বলেছে এটা সম্ভব না। কারণ হচ্ছে তুমি দেখো ওদের তো কোনো হোপ নেই, ওদেরকে কেউ তো ইন্সপায়ার করে না। ও 13 বছর কেন পড়বে? ও কিছু ইনভিশন করতে পারে না, ওর তো ব্ল্যাঙ্ক। সো সেই জায়গাটাতে ইভেন আমাদের এখানে চাইল্ড লেবার কিন্তু বিশাল একটা ইস্যু, চাইল্ড ম্যারেজ বিশাল একটা ইস্যুস। আমার যেমন এবার এসএসসি একটা বাচ্চা পরীক্ষা দিতে পারবে না, কেন? কারণ হচ্ছে 5 মাসের প্রেগনেন্ট, ওর বয়স কিন্তু 16 মাত্র। সো আমরা ওকে এক্সট্রিমলি মনিটর করছি, ফ্যামিলি থেকেও মনিটর করছি, স্টিল এটা ঘটে গেছে। এটা ঘটে খুব কমনলি, ইসলাম এরিয়াতে এটা খুবই কমন বিষয়। সো এইরকম প্রতিবন্ধকতা টপকে, এবং ওই একটা সোসাইটি তোরা থাকে যে ছেলে যদি রিক্সা চালায় তাহলে মেয়ের পরিবার থেকে ধরা এই ছেলে খুব ভালো, কারণ সে ইনকাম করে, এইটাই হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। ওই ছেলের যদি রিক্সাটা নিজের হয় তাহলে সে সব থেকে ডিজার্ভিং ক্যান্ডিডেট তার মেয়ের জন্য, যে ছেলে তো কিছু একটা করতেছে, অর্থাৎ নেশা করে না, খারাপ কাজে জড়িত না, ঘুরে বেড়াচ্ছে না, নিজে কিছু একটা করতেছে। সেই সোসাইটিতে একটা মেয়ে শিশুকে এসএসসি পর্যন্ত নিয়ে আসা, বা একটা ছেলে যেগুলো পড়িয়ে কি হবে, তুই আমার সাথে ভ্যান চালা বা আমার সাথে ফুটপাতে বিক্রি কর, তাকে এসএসসি পর্যন্ত নিয়ে আসা যে ইনকাম করতেছে না ফ্যামিলিতে, এটা কঠিন কাজ আসলে হয় না। দর্শকদের বলতে চাই, আপনাদের খুব স্বাভাবিকভাবে মনেই হতে পারে 39টি শিক্ষার্থী এমন খুব বেশি কি হলো যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। এটা একটা বিশেষ বিষয়, কারণ যেই শ্রেণীটাকে নিয়ে আমরা কথা বলছি, যাদের হাতেখড়ি হয়েছিল মজার স্কুলের সাথে, এবং এই 13 বছরের ধারাবাহিকতায় যারা আজ এসএসসি ক্যান্ডিডেট, তাদের জীবন পরিবর্তন করবার এটা একটা বিশাল সুযোগ। এবং শুধু তাদের জীবন না, তাদের সাথে তাদের পরিবার, এবং আগামীতে আরো অসংখ্য এরকম তরুণদের বা এরকম শিশুদের, এরকম কিশোরদের যারা এক্সপ্লয়েট করে, তাদের মুখ বন্ধ করে দেয়া এবং তাদের চিরতরে থামিয়ে দেবার এটা একটা বিশাল সুযোগ। আপনাদের যাদের মনে হচ্ছে শুধুমাত্র 39টি সংখ্যা, আমি এখানে 39টি পরিবর্তন দেখি, আমরা পরিবর্তনটুকু দেখি অবশ্যই। এবং 39টি পরিবর্তন যে আসলে কত বড় আকার ধারণ করতে পারে, আর 5-6 বছর পর সেটা আসলে আমরা সময়ের সাথে সাথেই বুঝবো, কারণ তারা আসলে অনেকে ইন্সপায়ারও করে। আমরা তো আসলে যারা পথশিশু আছে তাদেরকে নিয়ে কথা বললাম, কিন্তু এই মুহূর্তে ছোট ছোট বিরতির প্রয়োজন। বিরতির পর এসে আপনাদের ভলান্টিয়ারদেরকে নিয়ে কথা বলবো। নিশ্চয়ই, দর্শকের সাথেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। Country's biggest hypermarket at Jamuna Feature Park. We provide the best products around the world. Explore our wide variety of imported goods, imported chocolates and chips, exclusive toys and gift items, world-class furniture, color cosmetics, hygiene and organized bakery and restaurant, sweet and tea corner, world-famous fragrance collection, huge variety of fish and meat, farm-fresh vegetables, organic fruits, all your daily essentials under one roof. Use membership card for exclusive discounts. Wholesale Club, we make life easier. Jamuna refrigerator.
Innovation for smarter life. Metro Fashion Signature Collection at Chomuna Future Park. বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আগামীর দিকে তাকিয়ে নির্ভীক রানার ছুটছে সেই সব মানুষের কাছে যারা স্বপ্ন দেখে দিগ্বিজয়ের। স্যার স্যার নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, একদিন আমিও সেখানে যাব। বাঙালির সংগ্রাম বিজয়ের খবর। দাদু দাদু বাংলাদেশ জিতে গেছে। সাহসী চোখে সত্যের সন্ধানে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। জীবনজয়ী মানুষের হাসিমুখ অর্জনের স্পর্ধা নিয়ে উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায় গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় যুগান্তর পাঠকের অন্তর জুড়ে। ভাবি ভাইয়াকে একটু ঝুঁকে ঝুঁকে রাখবে। তুই এই বসে কি শুরু করলি? মা আমি তো মা ও মনে হয় অন্য কারো প্রেমে পড়েছে। হ্যাঁ প্রেমে পড়েছি। আমি যমুনা বিএলডিসি ফ্যানের প্রেমে পড়েছি। 70% বিদ্যুৎ সাশ্রয় যমুনা বিএলডিসি ফ্যান, যে কোনো ভোল্টেজে একই গতিতে চলতে সক্ষম। তাই যমুনা বিএলডিসি ফ্যানের বাতাসে প্রেমে পড়া যায় অনায়াসে। তাহলে এটা কি? বিদ্যুৎ বিল। বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, আমি জুলা জুবের আপনাদের সাথে আছি এবং চমৎকার মানুষ আমাদের সাথে আছেন যার সাথে আসলে আমাদের এই কথাটা চলছিল। আরিয়ান আরিফ আমাদের সাথে আছেন, যিনি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মজার স্কুল। নামের মধ্যে একটা মজা রয়েছে, মজা আছে বলেই কিন্তু 39টি শিক্ষার্থীকে তিনি অন্তত হাতেখড়ি থেকে প্রথমবার লিখতে শেখানো থেকে শুরু করে এবার এসএসসি শিক্ষার্থী হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের সমাজে। আরিফ, এই কাজ নিশ্চয়ই আপনার একার না, যেমনটা করে বলছিল। অনেক বড় ভলেন্টিয়ার একটা পুল আছে যেটা আমরা আসলে দেখতে পাই। যদি আমরা অঙ্কের দিক থেকে দেখি তাহলে সেখানে 7,000 প্লাস স্বেচ্ছাসেবক আসলে কাজ করেছে। এই স্বেচ্ছাসেবকরা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করে? আমি 7,000 সংখ্যাটা এখন 11,000-এ কেন সেটা একটু বলতেছি। এই তথ্যটা মাত্র 1 মাস আগের। 1 মাসে কেন এটা আসলে জাম্প করলো? প্রথম হলো আমরা রিসেন্টলি প্রথম আলো থেকে একটা গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পাই। ইনস্পায়ারিং 10 নামে সারা বাংলাদেশে 10টা সেক্টরে আলাদা আলাদা করে পুরস্কৃত করা হয়, তার ভিতর মজার স্কুল ছিল। সো ওইটা হিউজ একটা মানুষ আসলে প্রথম আলোর থ্রুতে দেখে, ওইখান থেকে হিউজ ভলান্টিয়ার রেজিস্ট্রেশন করে। এবং আমরা জাস্ট গত শনিবারই একটা ইউথ সামিট করলাম, সারা দেশ থেকে 250 তরুণ সেখানে আসছিল ডে লং একটা ওয়ার্কশপ, যেখানে আমরা লিডারশিপ, নেতৃত্ব, তরুণদের অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেছি। সো আমাদের এখন ভলান্টিয়ার সংখ্যা আসলে 11,000 নিবন্ধিত ভলান্টিয়ার আর কি। 11,000 ভলান্টিয়ার। এই যে ভলান্টিয়ারগুলোর বিষয়ে আমি জানতে চাই, বিকজ আমাদের অনেক স্কুল, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটিস আছে যেখানে ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা আসলে তারা এক্সট্রা কারিকুলার ওয়ার্কের পাশেও কমিউনিটি সার্ভিস আসলে তারা দিতে চায়। তো সেভাবে কি স্কুল কলেজগুলোকে আপনারা অ্যাপ্রোচ করেন নাকি স্কুল কলেজগুলো আপনাদের কাছে অ্যাপ্রোচ করে? আমরা মূলত অনেস্টলি সোশ্যাল মিডিয়ার থ্রুতে এগুলো বেশিরভাগ সময় কালেক্ট করি। আমাদের ওয়েবসাইট তো আছেই, সো আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে মজার স্কুল নামে, ওখানে আমরা প্রতি 4 মাস পর পরই নতুন ভলান্টিয়ারদেরকে নেই, তাদেরকে 3 ঘন্টা একটা ট্রেনিং দেই। আফটার দ্যাট তারা কাজ করতে পারে, কেউ 4 মাস করে, কেউ 8 মাস করে, কেউ 12 মাস করে। সেটা ওপেন ফর অল, মানে কোনো রেস্ট্রিকশন নেই। এবং ইভেন যে কোনো বয়সের যে কেউ করতে পারে। ইভেন আমাদের এখানে 18-র ইস্যু না, কেউ যদি মনে করে যে আমার বয়স 12-13, আমি এখানে শর্ট টার্মের জন্য করতে চাই 5-7 দিন, আমরা তো আসলে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাই, এখানে রেস্ট্রিকশন কেন দিব? তো কেউ যদি মনে করে তার অভিভাবক সহ আসবে বা কোনো না কোনো ভাবে সে যুক্ত হতে চায়, আমাদের এটা ওপেন সবার জন্য। যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন ধরনের স্কুল আছে, ওভাবে করে ডিজাইন করতে পারি এবং তাদেরকে ইনভলভ করতে পারি। কারণ আমরা এটাকে মনে করি না যে শুধু কাজ করতেছি, আমরা মনে করি দেশের জন্য কন্ট্রিবিউট করতেছি। আমি যেমন করতেছি অন্য যে কেউ চাইলেই করতে পারে। এখানে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। 39 জন শিক্ষার্থী শুনলাম যারা 13 বছর ধরে আপনাদের পৃষ্ঠপোষকতায় আছে। এমন ভলান্টিয়ার বা শিক্ষক কি আছেন যিনি 13 বছর একদম প্রথম দিন থেকে এখন ভলান্টিয়ারি করে যাচ্ছেন, কিংবা সর্বোচ্চ কতদিন পর্যন্ত একজন ভলান্টিয়ার? প্রথম কথা হচ্ছে একদম ডে 1 থেকে আছে এই সংখ্যাটা এখনো পর্যন্ত আমাদের টোটাল অর্গানাইজেশনের যে টিম মেম্বার যদি আমি বলি, মানে
এমপ্লয়েড মানে এমপ্লয়িরাও লাগে, কারণ আমার টিচার তো ফুল টাইম লাগে না। সো 100 এর ভিতরে 40% যারা যে ডে 1 থেকে আমাদের সাথে আমরা একসাথে ভলান্টারি সার্ভিস ডিফারেন্ট না, শুরুর দিকে ভলান্টিয়ার ছিল, তারপরে ধীরে ধীরে সেটাকে আসলে পেরোলে আসছে, কেউ কেউ বড় দায়িত্বে আছে। আমাদের প্রোগ্রাম প্রজেক্ট গুলো তো আলাদা আলাদা। যেমন ধরেন একটা সময় যেটা হয়, একটু ছোট করে বলি নাহলে বোঝা যাবে না, যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রতিষ্ঠান তো আসলে ব্যক্তিকেন্দ্রিক, অনেস্টলি যেটা বলতে চাই। এটার ভালো দিক আছে, খারাপ দিকটাই বেশি। সো আমরা মজা স্কুলে যেটা করেছি যে রাইট পারসনকে রাইট পজিশনে দিয়ে যে এটা আপনার রোল প্লে করা, সো আমাদের এম্পাওয়ার করবার চেষ্টা করেছে এক্স্যাক্টলি, এবং সেটা এখন সাকসেসফুলি চলে। সো আমাদের 4টা প্রোগ্রাম আছে, 4 জন হেড আছে, তাদের আন্ডারে আবার ছোট ছোট প্রজেক্ট আছে, ওগুলোর হেড আছে। যেমন আমি যদি বলি আমি লাস্ট 3 দিন ধরে অফিসে যেতে পারছি না বিভিন্ন কারণে, মানে বিভিন্ন প্রোগ্রামে ইনভলভ থাকার কারণে, সো আমাকে একটা কেউ ফোন কলও দিচ্ছে না, কাজের মতো চলছে। হ্যাঁ, সবকিছু, কারণ আমাদের পুরো ইয়ারলি প্ল্যান আছে, মান্থলি প্ল্যান আছে, ইভেন ইন্ডিভিজুয়াল একজন অফিসার জানে তার এই মাসের শেষ দিনও কি কাজ আছে, আজকে কি আছে ওটা তো আছেই, লাস্ট দিনে উনি কি করবে সেটা আসলে আমাদের প্ল্যান ওয়ার্কে আছে, ওটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি। সো ওই প্রত্যেকটা টিম মেম্বার বা ভলান্টিয়ার যে যেখানে যুক্ত হয় না কেন, সে তার কাজ সম্পর্কে তাকে আসলে কাউকে মাইক্রো ম্যানেজ করতে হয় না, সে নিজেই নিজেকে আসলে ম্যানেজ করে নিতে পারে। এটা আমার মনে হয় খুবই। আমি একটা ছোট জিনিস অ্যাড করতে পারি, কারণ আমার টিম মেম্বারদের ক্রেডিট, এটা এখানে আমার ক্রেডিট না। 250 ভলান্টিয়ারকে নিয়ে আমরা একটা সামিট করছি এই যে গত শনিবারে। অনেকে এটা বিশ্বাস করো না এবং গুরুত্ব হয়তো অনেকে বুঝবে না, আমরা 250 ভলান্টিয়ার কাউকে একটা ফোন কল দেইনি, শুধু অফিস থেকে ইমেইলে যোগাযোগ করেছি। 95.5% ভলান্টিয়ার অন টাইম উপস্থিত ছিল, এবং এই পুরো অ্যারেঞ্জমেন্ট, কোথায় ব্যানার ডিজাইন হবে, কোথায় কি লাগাবে না করবে, কোনো কাজ আমি করিনি, এবং আইডিয়াও দেইনি, পরামর্শও দেইনি। তাহলে আমি কি করেছি, আমি শুধু ডোনার ম্যানেজ করতে হয়েছে, কারণ আমাদের দেশের ডোনারের এখনো ফাউন্ডার সেন্ট্রিক, যে ফাউন্ডার এসে কথা বলে আমি দিব, তুমি তো 2 দিন পর থাকবা না, এটা কমন, এটা আমার একার ইস্যু না, সবার ইস্যু। এই ফান্ড রেজ করা ছাড়া নট এ সিঙ্গেল ওয়ার্ক যেখানে আমি ইনভলভ ছিলাম। এই একটা জায়গায় আরিফ, আমি আসলে কৌতূহলী, এত মেগা একটা প্রজেক্ট রান করছেন। মেগা এই জন্য বলছি কারণ অনেকের কাছে খুব সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে প্রায় 23টি শাখা, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আরো অসংখ্য জায়গায় আপনাদের উপস্থিতি রয়েছে, এত সংখ্যক ভলান্টিয়ার আছে, নিশ্চয়ই এটা একটা বিশাল খরচাপাতি হয়। শুধু কি ডোনার কেন্দ্রিক? মানে 100% এখনো পর্যন্ত ডোনার কেন্দ্রিক। আমরা কোভিডের আগে নিজস্ব কিছু ফান্ডিং চেষ্টা করেছিলাম, কোভিডের কারণে এটা অফ, তো ওই আলোচনায় যাচ্ছি না। বাট মোস্টলি, এবং শুধু আরো অবাক হবেন আপনি যে এটা ফান্ডিং কেন্দ্রিক না, টোটালি বাংলাদেশি মানুষের ফান্ড কেন্দ্রিক, মানে ফরেন ফান্ড বা প্রজেক্ট ভিত্তিক বা বিদেশি কোনো ফান্ড মজার স্কুলে নেই। ছোট একটা ফান্ড আমরা পেয়েছিলাম, আমি নাম্বারটাও বলে দিচ্ছি, 13 বছর মাত্র 90,000 টাকা একটা ফান্ড পেয়েছিলাম গত 3 মাস আগে, দ্যাটস আওয়ার ফরেন ফান্ড অনলি। এছাড়া পুরোটা লোকাল ফান্ড। আরিয়ান, আরিফ, তাহলে সেক্ষেত্রে যেই স্ট্রাকচার আপনারা এগুচ্ছেন লোকাল ফান্ডিং এ, সাস্টেনেবল মডেল বলে মনে হয় নাকি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন? না, অফকোর্স চ্যালেঞ্জ আছে, কারণ আমাদের কাজের পরিধি বাড়ছে। আমি যদি বলি আমাদের ফান্ডিংটা একটু বলে দিই, মানুষ তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা 3 ভাবে ফান্ড রেজ করি। একটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল ক্যারিকুলাম বেজ স্কুল, তাকে স্পন্সরে চাইল্ড আছে, মানে একটা শিশুর জন্য মাসিক 1500 টাকা করে। সো এই যে শিশু, সরি, এটা আমরা লাস্টের 2000 টাকা করে ফেলছি। সো এই যে একজন শিশু, এরকম আমাদের 1050 জন শিশু আছে, তার ভিতরে 300 শিশুর স্পন্সর আছে। তাহলে এই 300 শিশুর পড়াশোনা নির্বিঘ্ন হচ্ছে। বাকিদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হয়তো কর্পোরেট একটা কোম্পানিকে গিয়ে বলি আমাদের কিছু ফান্ড লাগবে। সো এরকম 3-4টা কর্পোরেট কোম্পানি আছে, হ্যাঁ, এর ভিতরে ইউনাইটেড গ্রুপ আছে, আকিস রিসোর্স আছে, এদের নামও আমি বললাম কারণ ওনারা আমাদেরকে এত বছর ধরে সাপোর্ট দিচ্ছে, তো বাকিদেরও জানা দরকার। তো তারা হয়তো আমাদের ফান্ডিং করছে। যখন আমরা এই দুটোও পেরে উঠছি না, তখন আমরা বিকাশের থ্রুতে, যেটা বিকাশের অ্যাপে আছে, ক্রাউড ফান্ডিং করছি। যে আমাদের আসলে 100 টাকা দরকার, আমরা 2টা সিস্টেমে 90 টাকা পাচ্ছি, মেবি আরো 10 টাকা আমার দরকার, তখন সেখান থেকে আসছে। তো এই কর্পোরেট ফান্ডিং, চাইল্ড স্পন্সরশিপ, ক্রাউড ফান্ডিং মিলে আমাদের ফান্ডিংটা হচ্ছে। কিন্তু এখন যখন আমি কিনা কোয়ালিটির কথা বলছি, আমার এসএসসি দিব, তখন আমার এক্সট্রা কোয়ালিটি টিচার লাগছে। আমি যখন আবাসিক ভিলেজের কথা বলছি ময়মনসিংহে, তখন হচ্ছে আমার এক্সট্রা ফান্ড লাগতেছে রেগুলার। তখন আমাদের আসলে একটু প্রেশার হচ্ছে, বাট স্টিল আমাদের কাজটাই এরকম যে চ্যালেঞ্জটা নিতে হয়, তারপরে আগাতে হয়। সামটাইমস আমরা খুব স্মুথলি যাই, সামটাইমস খুব প্রেশারে থাকি। ইটস ওকে, কাজ এটা আমার মনে হয় সবার জন্যই প্রযোজ্য। বড় বিজনেসম্যানরা সেম প্রসেসের ভিতর দিয়ে যায়। না, নিশ্চয়ই। আমি জানি না আর কতক্ষণ আমরা সময় পাবো। আমি জাস্ট ছোট করে একটা প্রশ্ন জানতে চাই, যে প্রথম যেটা হচ্ছে এই যে মানে শিক্ষার্থী যারা আছে, তাদের মধ্যে আসলে নারী পুরুষ বা ছেলে মেয়ের ব্যালেন্সটা কতটুকু? এটা যদি স্কুলের ক্ষেত্রে বলি, সো ফিমেল শিক্ষার্থী সব থেকে বেশি, ওরা সংখ্যাটা হচ্ছে এই মুহূর্তে 61% হচ্ছে ফিমেল। আমি যদি এখন আমার অফিস স্টাফের কথা বলি, তাহলে আমাদের 65% হচ্ছে ফিমেল স্টাফ, বাকিরা হচ্ছে মেল।
আর একটা জিনিস আমি সুযোগ একটু জানিয়ে রাখি আপনাকে, এবং আপনি শুনলে আমার হয়তো ভালো লাগবে। আমরা এখানে কখনোই পুরো অর্গানাইজেশন 13 বছরে নারী পুরুষ এটা দেখি না। আমরা দেখি যে সে দায়িত্ব নিতে পারে কিনা, স্কিল সেট আছে কিনা। ইভেন এখানে আমাদের ধর্ম বর্ণ কোনো কিছু নেই। আপনি কোন ধর্ম থেকে আমাদের কিছু যায় আসেন, আপনি দেখতে কেমন, ডাজন্ট ম্যাটার। আমরা শুধু দেখতে চাই যে আপনার এই কাজটা নিয়ে প্যাশন আছে কিনা, আপনি কন্ট্রিবিউট করতে চান কিনা, রেসপন্সিবল কিনা। দ্যাটস গুড এনাফ। এটা মিলে গেলে হলো। ইভেন আমরা অনেক সময় ভার্সিটিকে অনেক বেশি গুরুত্ব দিই না। আমরা চাই যে আপনার দক্ষতা যদি আপনি প্রুভ করতে পারেন, আপনি যদি কাজ আমাদের যে সিস্টেম ইকোসিস্টেমে অংশ হতে পারেন, দ্যাটস ওকে। সম্ভবত শেষ প্রশ্ন, আমি জানি না, আর হাতে 1-1.5 মিনিটের বেশি সময় নেই, একটু লম্বা করে উত্তরটা শুনতে চাই। 13 বছর পার করলেন, তাই তো? 13 বছর পার করলাম। ডে ওয়ানে যখন শুরু করছিলেন অনেকে অনেক প্রশ্ন করেছিল, 13টা বছর পার করলেন, 1 যুগের বেশি সময়, পরিবার, চারপাশ, বন্ধুবান্ধব রিয়াকশন কি, এবং সবচেয়ে পজিটিভ এবং সবচেয়ে নেগেটিভ ফিডব্যাক এই মুহূর্তে যদি দুটোই আপনার মাথায় থাকে? আমি নেগেটিভ ফিডব্যাক মাথায় রাখি না অনেস্টলি। কেন রাখি না? কারণ হচ্ছে যে আমরা যে ভূখণ্ডে বাস করি, বদ্বীপে, এখানকার যে জলবায়ু, এখানকার যে মানুষ, তাদের যে স্ট্রাগল, তারা কোনো কিছু সহজেই পজিটিভলি ভাবতে পারবে না। এটা খুব স্বাভাবিক। আমাদের বিগত 100 বছর ইতিহাস যদি দেখেন, ব্রিটিশ শাসন, দেশভাগ, মুক্তিযুদ্ধ সবকিছু মিলে আমরা শোষণের ভিতর দিয়ে গেছি। সো খুব ইজি না যে আমরা চাইলে খুব পজিটিভ ভাববো। আমরা এখানে পাশের জনকে বিশ্বাস করা আমাদের কঠিন, কারণ আমরা ইতিহাসে এরকম নাই যে আমরা বিশ্বাস করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। ভালো করতে চাইলেও চিন্তা করে কেন ভালো করলো। এক্স্যাক্টলি। ইভেন আমরা যে গণতন্ত্র চর্চা করি, এখানেও কিন্তু আমরা যাদেরকে নির্বাচিত করি তারাও আমাদের যে আশাটা ধরে রাখতে পারে, ব্যাপারটা ওরকম না। সো এখানে আসলে নেগেটিভ পার্টটাকে প্রায়োরিটি দিলে আমি কাজ করতে পারবো না। বাট আমি যদি বলি বাংলাদেশে পজিটিভিটি বেশি, যেমন আমি অনেকগুলো আমাদের কর্পোরেট কোম্পানির কথা বলি, আমাদের একটা ভালো দিক কি, যে ডোনার একবার যুক্ত হয় ডিসকানেক্ট হয় না। আমার একজন ডোনার যুক্ত হয়েছিল, উনি 1 বছর ফান্ড দেবার, সেকেন্ড ইয়ার বলছে থার্ড ইয়ারের বেশি ফান্ড দিয়েছে, এমন রেকর্ডই আমাদের নাই। 10 ইয়ার্স চলছে। যাই হোক, আরিয়ান আরিফ, অসংখ্য শুভকামনা আপনার জন্য, এবং আরো যারা আপনাকে খুঁজে পেতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার স্কুল লিখে সার্চ দিলে আপনারা খুঁজে পেতে পারেন। এখানেই বিদায় জানাচ্ছি, এবং এরকম চমৎকার ভাবে যারা নীরবে পরিবর্তন আছেন, বিগ স্যালুট টু অল অফ ইউ। ভালো থাকবেন সবাই, শুভ সকাল।